হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট সহ 9 জনের মর্মান্তিক মৃত্যু, 5 দিনের রাষ্ট্রীয় শোক, দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা। মূল্যস্ফীতির ভারে অসহায় মানুষ, কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না দাম, কঠোরভাবে বাজার মনিটরিং এর নির্দেশ প্রধানমন্ত্রীর। রাত পোহালেই 156 উপজেলায় ভোট, কেন্দ্রে গেছে সরঞ্জাম, ভোটার উপস্থিতি বাড়ানোর কাজ ইসির নয় বলছে কমিশন। 5 দিনেও খোঁজ মেলেনি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের, নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বাড়ছে উৎকণ্ঠা। এবং ঋণ নিয়ে অভিনব প্রতারণা, রিজেন্ট শাহেদের সহযোগিতায় পদ্মা ব্যাংকের সাবেক নির্বাহী চেয়ারম্যান চিশতি দুদকের চার্জশিট। দর্শক, সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানিজ লাবণী। ইরানের দুর্গম পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ 9 জনের। তাদের মরদেহ দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘোষণা করা হয়েছে 5 দিনের রাষ্ট্রীয় শোক। সংকট এড়াতে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারকে, আর ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আলী বাঘেরি কানি। অন্য কর্মকারীর রিপোর্টে দেখুন বিস্তারিত। দুর্গম পাহাড়ি এলাকার ধ্বংসস্তূপের ভেতর থেকে তুলে আনা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সব আরোহীর মরদেহ। আর এর মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয় রুদ্ধশ্বাস এক অভিযানের। পৃথিবী সাক্ষী হয় ইতিহাসের অন্যতম এক ট্র্যাজেডির। এর আগে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রেসিডেন্ট রাইসি সহ 9 আরোহীর সন্ধানে সোমবার সর্বশক্তি দিয়ে অভিযানে নামে উদ্ধারকারী দল। বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধান মেলে সেখানকার দুর্গম পাহাড়ি এলাকায়। রেড ক্রিসেন্টের ধারণকৃত ছবিতে দেখা যায় পুড়ে ছাই হয়ে গেছে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি, ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তূপ। এদিকে রাইসির মৃত্যুতে রাজনৈতিক সংকট এড়াতে এরই মধ্যে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারকে, আর ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আলী বাঘেরি কানি। সেই সঙ্গে আগামী 50 দিনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণাও দেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করেছেন মোহাম্মদ মোকবার। এ সময় জাতির এমন ক্রান্তি লগ্নে ধৈর্য ধারণের আহ্বানের পাশাপাশি দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জানান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। এটি আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক একটি ঘটনা। তবে জনগণের স্বার্থে আমাদের কোনো কাজে যেন ব্যাঘাত না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। মর্মান্তিক এই ঘটনা যাতে সরকার পরিচালনায় আমাদেরকে প্রভাবিত করতে না পারে তা নিশ্চিত করতে হবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন মঙ্গলবার তাবরিজে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। প্রেসিডেন্টের পাশাপাশি দুর্ঘটনায় নিহত তার অন্যান্য সফর সঙ্গীর দাফনও সেখানে হবে বলে জানা গেছে। তার আগে মরদেহগুলো তাবরিজের ফরেনসিক বিভাগে রাখা হবে। এরই মধ্যে দেশটিতে 5 দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এর আগে রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। সেখানে একটি বাঁধ উদ্বোধন করতে যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ আরো বেশ কয়েকজন শীর্ষ নেতা। সেখান থেকেই হেলিকপ্টার যোগে তাবরিজে ফেরার পথে জোলাফ এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারের কাছে পাঠানো শোক বার্তায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য সফর সঙ্গীদের মৃত্যুতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন। আলাদা শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মর্মান্তিক এ মৃত্যুর কথা শুনে গভীরভাবে মর্মাহত ও দুঃখিত তিনি। বাংলাদেশ সরকার ও নিজের পক্ষ থেকে ইরানের সরকার ও ভ্রাতৃপ্রতিম দেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানি প্রেসিডেন্ট সহ 9 জনের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব। শোক বার্তা এসেছে ভারত, পাকিস্তান, রাশিয়া সহ আরও অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের পক্ষ থেকে। এ মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন না ইরানের সাধারণ মানুষ। লুৎফর কবিরের ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। হেলিকপ্টার বিধ্বস্তে অকালে ঝরে গেল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রাণ। ওই হেলিকপ্টারে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সহ দেশটির আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাও। ইরান আজারবাইজান সীমান্তে বাঁধ উদ্বোধনের জন্য রোববার আজারবাইজানের পূর্বাঞ্চলে সফরে যাওয়ায় কাল হলো তাদের। বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের কোনো আরোহী বেঁচে নেই। সোমবার সকালে এমন খবরের শোক নেমেছে দুনিয়া জুড়ে, যা কোনোভাবেই মানতে পারছেন না দেশটির সাধারণ মানুষ। এটি আমাদের দেশের জনগণের জন্য সত্যিই দুর্ভাগ্যজনক খবর। তিনি আমাদের দেশের প্রেসিডেন্ট ছিলেন। তাৎক্ষণিক শোকবার্তায় দুঃখ প্রকাশ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি। পরিবারের প্রতি গভীর শোক জানান এই বার্তায়। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহতে গভীর শোক জানিয়েছে বন্ধু রাষ্ট্র কাতার। প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী এবং তাদের সহকারীদের মৃত্যুতে ইরানি জনগণের প্রতি আমাদের গভীর সমবেদনা। সৃষ্টিকর্তা যেন তাদের ক্ষমা করে দেন। রাইসির নেতৃত্বের প্রশংসা করে এমন মৃত্যুতে গভীর সমবেদনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গেল বছর জাতিসংঘ সাধারণ অধিবেশনে রাইসির সঙ্গে সাক্ষাতের একটি ছবিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি। নিজ দেশে 3 দিনের শোক ঘোষণা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। সমবেদনা জানিয়েছে লেবাননের ইরানের মিত্র হিজবুল্লাহ, গাজার স্বাধীনতাকামী সংগঠক হামাস এবং ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। রাইসির মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত বলে বিবৃতি দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরানের প্রয়াত এই প্রেসিডেন্ট ভারত ইরান দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে অবদান রেখেছিলেন বলেও উল্লেখ করেন তিনি। গভীরভাবে শোকাহত পাকিস্তান ও তুরস্ক। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হলো। ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ গেল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের। আর এর মধ্য দিয়ে ইতিহাসের অন্যতম এক ট্র্যাজেডির সাক্ষী হলো ইরান। তবে এটি কেবলই নিছক একটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে। অনয় কর্মকারের রিপোর্ট। দুর্গম পাহাড়, এর মধ্যেই পড়ে আছে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ। রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে দুর্ঘটনাটি ঘটলেও এতে থাকা ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ বাকি আরোহীর ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে সোমবার সকালে নিশ্চিত হয়ে যায় হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ সব আরোহী। আর এর মধ্য দিয়ে ইতিহাসের অন্যতম এক ট্র্যাজেডির সাক্ষী হয় ইরান। মূলত খারাপ আবহাওয়া ও কুয়াশার কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়লেও এটি কেবলই নিছক একটি দুর্ঘটনা নাকি নাশকতা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে। এমনকি হেলিকপ্টার দুর্ঘটনায় যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমাদের হাত থাকতে পারে বলেও মনে করছেন অনেকে। পূর্বই আজারবাইজান, কিন্তু আজারবাইজান নামে যে রাষ্ট্রটা সেই রাষ্ট্রের পাশেই ইরানের যে অংশটা সেইটা হচ্ছে পূর্ব আজারবাইজান। তো সেখানে নিহত হওয়ার ঘটনাটার একটা বিশেষ ইঙ্গিতবাহী অনেকের কাছে। ইরানের সাথে ইসরায়েলের যেমন ভীষণ রকমের একটা দায়কুম্ভ সম্পর্ক, ঠিক আজারবাইজানের সাথে ইসরায়েলের তেমনই একটা মিত্রতা, বন্ধুত্বের সম্পর্ক। অর্থাৎ আজারবাইজান একটা ইসরায়েলের বিশেষ একটা কেন্দ্র বলতে পারেন, অনেকটা ঘাঁটি বলতে পারেন। সেই দেশের সীমান্তে এই ঘটনাটা ঘটেছে এবং এমন সময় ঘটনাটা ঘটেছে যখন মধ্যপ্রাচ্যে খুব একটা ক্রিটিক্যাল মোমেন্ট চলছে এবং কিছুদিন আগে ইরানের সাথে ইসরায়েলের একটা ছোটখাটো সামরিক সংঘাত হয়েও গেছে। দুর্ঘটনার কারণ নিয়ে বিভিন্ন মহলে এমন প্রশ্নের পেছনেও রয়েছে বেশ কিছু যুক্তি। আর এতে যে বিষয়টি ঘুরে ফিরে সবচেয়ে বেশি আলোচনায় তা হলো দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয় ইরানে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 মডেলের। তবে 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে এই মডেলের আর কোনো হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র।
মূলত এ কারণেই দুর্ঘটনার পেছনে কোনো নাশকতা রয়েছে কিনা তা নিয়ে সন্দেহের ডালপালা মেলতে শুরু করেছে। 3টি হেলিকপ্টারের মধ্যে বাকি 2টি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছালেও কেবল ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হওয়ায় বিষয়টি সহজভাবে মেনে নিতে পারছেন না কেউই। সেই সঙ্গে হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি অত্যন্ত পুরাতন একটি মডেলের হওয়ায় দুর্ঘটনায় ওয়াশিংটনের কোনো হাত রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। যদিও ওয়াশিংটন বলছে হেলিকপ্টার দুর্ঘটনায় নাশকতার কোনো আলামত এখন পর্যন্ত পায়নি মার্কিন গোয়েন্দা বিভাগ। তবে এটি দুর্ঘটনা হোক কিংবা নাশকতা হোক, ইরানের প্রেসিডেন্টের এমন মর্মান্তিক মৃত্যু আগামী দিনগুলোতে বিশ্ব রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। মূল্যস্ফীতির বাজারে দিন দিন আরো অসহায় হয়ে পড়ছে সীমিত আয়ের মধ্যবিত্ত পরিবারগুলো। বাসা ভাড়া আর সংসার খরচের হিসেব যেন কোনোভাবেই মিলছে না তাদের। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্য তালিকায় ইতোমধ্যে পুষ্টির বিষয়টি বাদ দিয়েছেন তারা। সরকারের নানা পদক্ষেপের তাগিদও আছে তাদের। মধ্যবিত্তদের বাজার অনুসন্ধান করেছেন এম এ আজিম, ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। সেলস এক্সিকিউটিভ পদে কর্মরত মামুন রাজধানীর কারওয়ান বাজারে এসেছেন বাজার করতে। পকেটে থাকা অর্থের সাথে কোনো সবজিরই দামের হিসেব না মেলায় ঘুরছেন দোকান থেকে দোকানে। উপায় না পেয়ে নির্ধারিত আয়ের ব্যয় হিসেব আরেকবার মেলানোর চেষ্টা তার। মাস শেষে তার হাতে আসে বেতনের 25,000 টাকা। দুজনের সংসারে এর 12,400 টাকাই বাসা ভাড়া। চাল, তেল, ডাল সহ নিত্যপণ্যে ব্যয় 5,500 টাকা। মোবাইল আর ইন্টারনেট বিল 1,000 টাকা। অফিস যাতায়াতে 1500। দুপুরে একবেলা খাবার খেতে মাসে সর্বনিম্ন 2,000 টাকা খরচ করে সর্বোচ্চ 2 থেকে 2,500 টাকা মাছ, মাংস বা সবজি কেনার জন্য থাকে তার, যেখান থেকে প্রতিদিন সর্বোচ্চ খরচ করার সক্ষমতা 90 টাকা। তবে 90 টাকায় মাছ, মাংস তো দূরে থাক, বর্তমান বাজার মূল্যে 1 কেজি সবজি কেনাই দায়। সব মিলিয়ে 50% আপ চলে যায় বাসা ভাড়া, বিল খরচে। এরপরে যে টাকাটা থাকে তা দিয়ে বিনোদন বা কোনো একটা সুবিধা অসুবিধা বা ঝামেলা ওইটাই ধার করে ওইটা খরচ করতে হয়। সবশেষ খানা আয় ও ব্যয় জরিপ তথ্য অনুযায়ী দেশে অধিকাংশ মানুষের গড় আয় 32,422 টাকা। পরিবারে গড়ে সদস্য সংখ্যা 4 জন। সবার মুখে অন্ন তুলে দিতে প্রতিদিন বাজার ঘুরে কি কিনছেন অধিকাংশরা? তাতে পুষ্টি চাহিদা বিবেচনাই বা কতটা করা সম্ভব? মাঝারি আকারের এ বাজারের ব্যাগে কাঁচামরিচ, ধনেপাতা সহ 4 ধরনের সবজি নিতেই পকেট থেকে বের করতে হয়েছে প্রায় 550 টাকা, যেখানে জায়গা হয়নি আমিষের। এ হিসেবে বর্তমানে শুধু সবজি কিনতেই মাসে ব্যয় 15,000-এর বেশি, যা করা কজনের পক্ষে সম্ভব? কাঁচামরিচ, ঝিঙ্গা, আলু সব মিলে 550 টাকা গেছে। বাজারে ঢুকলে মাথা ঠিক থাকে না, কোনটা রেখে কোনটা কিনবো, কোনো কিছুই বাজেটের মধ্যে কুলায় না। আগে পটল 30 টাকা কিনছিলাম, আজকে 50 টাকা করে। এ গবেষক বলছেন, নির্ধারিত আয়ের মানুষরা এখন আর পুষ্টি বিবেচনা করছেন না। খাদ্য তালিকা থেকে বাদ দিচ্ছেন অনেক কিছুই। তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হচ্ছে। অপেক্ষাকৃত কম মূল্যের খাবার তারা বাড়িয়ে দিচ্ছেন এবং বেশি মূল্যের খাবার তারা কমিয়ে দিচ্ছেন। যেমন স্বাভাবিকভাবে যতটুকু তার চালের প্রয়োজন তার থেকে বেশি মাত্রায় তিনি চাল খাচ্ছেন, শর্করা খাচ্ছেন, কিন্তু তার যেহেতু সামর্থ্য নাই সেজন্য তিনি মাংস কম খাচ্ছেন, প্রোটিন নিচ্ছেন না। মূল্যস্ফীতি কমাতে উৎপাদক থেকে বিক্রেতা পর্যন্ত নিবন্ধনের আওতায় আনার পরামর্শ সিপিডির এ গবেষণা পরিচালকের। প্রত্যেকটি পণ্য ভিত্তিক যারা যে পর্যায়ে কাজ করে তাদের রেজিস্ট্রেশন লাইসেন্স থাকতে হবে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। কঠোরভাবে বাজার মনিটরিং শুরু করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশ দেন বলে জানান মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন। বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও জানান, শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা সহ বিভিন্ন অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক দেবে সরকার। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট।
যতদিন যাচ্ছে ততই লাগামহীন হচ্ছে নিত্যপণ্যের দাম, কোনোভাবে যেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। নিত্যপণ্য থেকে শুরু করে সব ধরনের পণ্যের দাম ঊর্ধ্বমুখী, আর এতে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উঠে আসে বাজার পরিস্থিতি। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা, বাজার নিয়ন্ত্রণে জোর দিতে হবে নজরদারিতে। বৈঠক শেষে বিকালে সচিবালয়ে মন্ত্রিসভার বিষয়বস্তু সাংবাদিকের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, বাজারে কৃত্রিম মূল্যবৃদ্ধির প্রবণতা রোধ করতে বাজার মনিটরিং করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। বাণিজ্য মন্ত্রী মহোদয়কে খুব কঠোরভাবে বলেছেন যে বাজার মনিটরিংটা দিকে জোরালোভাবে নজর দিতে বলেছেন। মানে কিছু কিছু পণ্যে বাজারে সাপ্লাই কোনো ক্রাইসিস না থাকা সত্ত্বেও পণ্য মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখেছেন এবং বললেন যে খুব কঠোরভাবে যেন বাজার মনিটরিংটা শুরু করা, সেই জন্য উনি সুনির্দিষ্টভাবে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা 2024-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রতি 2 বছর পর পর দেওয়া হবে এই পুরস্কার। বাংলাদেশ ও বিশ্বের যে কোনো প্রান্তে অথবা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে নিম্নবর্ণিত মানে কয়েকটি ক্ষেত্রে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পুরস্কার প্রদান করা যাবে। এই পুরস্কারের দেওয়া হবে 50 গ্রাম ওজনের 18 ক্যারেটের একটি পদক এবং 1 লক্ষ মার্কিন ডলার সমমূল্যের পুরস্কার দেওয়া হবে এবং একটি সনদপত্র দেওয়া হবে। এটি প্রতি 2 বছরে একবার দেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বেতন সুনির্দিষ্ট করে আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ কাল সকাল 8টা থেকে একটানা ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। ভোট নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। এ লক্ষ্যে সোমবার সকাল থেকেই শুরু হয় সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানোর কার্যক্রম। জেলা রিটার্নিং অফিসের কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসাররা বুঝে নেন সরঞ্জাম। সোমবার সকালে রংপুরের 2টি উপজেলায় পাঠানো হয় ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়ার কথা জানায় পুলিশ। পুরো মিঠাপুকুর এবং পীরগঞ্জ 2টা উপজেলাতেই আমরা এইভাবে আমাদের বিভিন্ন টহল পার্টি কেন্দ্রের গুরুত্ব অনুযায়ী ফোর্স ডিপ্লয়মেন্ট করেছি। দ্বিতীয় ধাপে মঙ্গলবার ভোট হবে ময়মনসিংহের মুক্তাগাছা, সদর ও গৌরীপুরে। এজন্য নগরীর জিমনেশিয়াম থেকে নির্বাচনী মালামাল বুঝে নেন প্রিজাইডিং কর্মকর্তারা। এখানে 3 উপজেলায় ভোট হবে 316টি কেন্দ্রে। ব্যালট পেপারটা আমরা আজকে এখন দিচ্ছি না, ব্যালট পেপারটা আমরা আজকে রাতে 3টা-4টা থেকে আমরা দেওয়া শুরু করব। দুপুরে লক্ষ্মীপুরে শুরু হয় নির্বাচনী সরঞ্জাম বিতরণ। পরে কেন্দ্রে কেন্দ্রে পুলিশি নিরাপত্তায় এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এখানে 2 উপজেলায় 22 জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। মাঠে থাকবে পুলিশের 50টি মোবাইল টিম। নির্বাচনী বিধিমালার যে অপরাধ এবং দণ্ডের ধারাসমূহ আছে তাদের সাধারণ জ্ঞাতার্থে আমরা এই ধারাসমূহ প্রিন্ট আউট করে প্রোভাইড করেছি, তারা যেন বুঝতে পারেন যে কোন কোন বিষয়সমূহ নির্বাচনী বিধিমালার যে অপরাধ হিসেবে গণ্য হবে। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে ব্যালট বাক্স, সিল সহ নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়ার পর কড়া নিরাপত্তায় সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এদিকে সোমবার সকালে রাঙামাটির দুর্গম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এর মধ্যে বিলাইছড়ি উপজেলার বড়থলি ও ফারুয়া ইউনিয়নের দুর্গমতা বিবেচনায় 5টি কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে ভোট গ্রহণ কর্মকর্তা ও ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। এদিন দুপুরে নড়াইল জেলার শিল্পকলা একাডেমি চত্বরে সদরের 100টি কেন্দ্রের নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, পটুয়াখালী, জামালপুর, খুলনা সহ 156টি উপজেলায় বিতরণ করা হয় ভোটের সামগ্রী। এর মধ্যে 24টি উপজেলার কেন্দ্রে পাঠানো হয় ইভিএম। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, কেন্দ্রে ভোটার নিয়ে আসা ইসির কাজ নয়। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, ভোট সুষ্ঠু করাই কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ। এ সময় প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের নির্বাচনও সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশা জানান তিনি।
বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে কিছু সহিংসতা করতে পারে, যারা কিছু লোকই থাকে তারা নির্বাচনকে সুষ্ঠুভাবে যাতে না হতে পারে অথবা প্রভাব বিস্তার করে নির্বাচনে জেতার একটা অপকৌশল করার কিছু লোক থাকেই। এই জন্যই তো আমাদের নির্বাচনের কেন্দ্রগুলোতে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে মোতায়েন থাকবে। এছাড়া আমাদের যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন। 5 দিনেও খোঁজ মেলেনি ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের, যা এখন টক অফ দ্য ডিস্ট্রিক্ট। এমন ঘটনায় নেতাকর্মী, জনপ্রতিনিধি সহ জেলার মানুষের মাঝে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। সহকর্মী মেহেদী হাসান সবুজের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। গেল 12ই মে চিকিৎসা নিতে ভারতে যান ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার, কিন্তু এর 3 দিন পর থেকেই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এই সংসদ সদস্যের। জানা যায় ভারতে যাওয়ার পর পশ্চিমবঙ্গের বিধাননগরে বন্ধু গোপালের বাড়িতে উঠেছিলেন তিনি, সেখান থেকেই নিখোঁজ হন। পরে পশ্চিমবঙ্গের বরাহনগর থানায় মিসিং ডায়েরি করেন গোপাল। একজন সংসদ সদস্যের এভাবে নিখোঁজ হওয়া ভাবিয়ে তুলেছে পুরো দেশবাসীকে। তার পরিবারের সদস্যদের পাশাপাশি উদ্বেগ, উৎকণ্ঠা বাড়িয়েছে জেলার মানুষের। নিজেদের জনপ্রতিনিধির খোঁজ পেতে মরিয়া তারাও। আমাদের এমপির মতন একটা এমপি নেই, এই আমাদের এত ভালো জানে, এত ইয়ে করতে জানে, এই দেশটা এত ঠান্ডা করেছে, সব দেখতে মুক্ত করেছে। উনি সাধারণ মানুষের সাথে চলাফেরা করতেন। উনি এমপি বলে আমাদের মনে হয় ধারণাই হয় না, মনে হয় এলাকার একজন ভাই ভাগার। আমরা চাই যে সে যত এই মাটিতে এখানে ফিরে আসুক আমাদের কালীগঞ্জের বুকে। শুধু জেলার মানুষ নয়, রাজনৈতিক নেতা, কর্মী, জনপ্রতিনিধিরাও এমন ঘটনায় চরম উদ্বিগ্ন। আমরা চাই উনি আমাদের মাঝে ফিরে আসুক, উনি যেখানেই থাকবো আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন। ওনার মতো মানুষ কালীগঞ্জে আরো দরকার, ওনার মতো মানুষ কালীগঞ্জের মানুষকে আরো অনেক কিছু ওনার দেবার বাকি আছে। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, উনি যেন বিষয়টা গুরুত্ব দিয়ে দেখেন, ওনাকে যেন আমরা আবার ফিরে পাই। আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ 4 আসনে টানা 3 বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ রাতে আরো থাকছে। ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলবে, স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় সরকার প্রধানের অনুমতি জানালেন কাদের। প্রতারণার জাদুকর খ্যাত রেজান শাহেদের অভিনব কায়দার আরেক জালিয়াতি ধরা পড়েছে দুদকের জালে। হাসপাতালে যন্ত্রপাতি কেনার নামে পদ্মা ব্যাংক থেকে টাকা নিয়ে বিল পরিশোধের নামে নিজের আরেক ব্যাংক হিসেবে স্থানান্তর করেন তিনি। ঋণ জালিয়াতির মামলা তদন্তে এমন রহস্য উদ্ঘাটন করেন দুদক কর্মকর্তারা। 3 কোটি টাকা অর্থ আত্মসাতের মামলার অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে দুদক। এতে মোহাম্মদ শাহেদ, পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি সহ 4 জনকে আসামি করা হয়েছে। মহিউদ্দিন আহমেদের সহযোগিতায় বিস্তারিত ফজলা আদিত্যের রিপোর্টে। প্রতারণা জগতের পরিচিত নাম মোহাম্মদ শাহেদ। এবার আরেক জালিয়াতি ধরা পড়েছে সেই রিজেন্ট শাহেদের। এক সময়ে ফার্মার্স ব্যাংক, বর্তমানে পদ্মা ব্যাংক থেকে 2 কোটি টাকা ঋণ নেন শাহেদ। সেই টাকা নেয়ার জন্য ঋণ অনুমোদনের আগের দিন ব্যাংকের তৎকালীন নির্বাহী চেয়ারম্যান মাহবুব চিশতিকে 35 লক্ষ টাকা ঘুষ দেন। সেই টাকা যায় তার ছেলে রাশেদুল হক চিশতির ব্যাংক হিসেবে। ঋণ মঞ্জুর হওয়ার আগের দিন শাহজালাল ইসলামিক ব্যাংকের উত্তরা মহিলা শাখায় অপর এক ব্যক্তির নামে ব্যাংক হিসাব খুলেন। সেই ব্যাংক হিসাবে যন্ত্রপাতি কেনার বিল বাবদ ঋণের সব টাকা হস্তান্তর করেন। প্রকৃতপক্ষে সেই ব্যাংক হিসাবের মালিকও ছিলেন শাহেদ। হাসপাতালে যন্ত্রপাতি কেনার কথা বলে টাকা নিলেও বাস্তবে কোনো যন্ত্রপাতি ক্রয় না করে টাকা আত্মসাৎ করেন তিনি। পদ্মা ব্যাংকে ভুয়া তথ্য দিয়ে ব্যাংক কর্মকর্তার যোগসাজশে হাতিয়ে নেয় 2 কোটি টাকা। সুদসহ সেই টাকার পরিমাণ দাঁড়ায় 3,50,58,757 টাকা। অভিযোগপত্রে অপর 2 আসামি হচ্ছেন মাহবুব চিশতির ছেলে রাশিদুল হক চিশতি ও রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খলিল। করোনার সময় শাহেদের মালিকানাধীন প্রতিষ্ঠান রিজেন্ট হাসপাতালে মানুষকে স্বাস্থ্যসেবার নামে প্রতারণার অভিযোগ ওঠে। করোনার জাল সনদ বিক্রয় করে মানুষের সাথে প্রতারণার অভিযোগে 2020 সালের জুলাইয়ে গ্রেপ্তার হন শাহেদ। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছেন সংবাদ রাত।
বিএনপি নেতাকর্মীদের দল হিসেবে নয় বরং অপরাধী হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওলামা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে এ কথা বলেন তিনি জানান, আওয়ামী লীগ সরকার ইসলামের জন্য যা করেছে দেশের অন্য কোনো শাসক তা করেনি। বিএনপি এবং তার দোসররা আলেম ওলামাদের ব্যবহার করে রাজনীতি করলেও আলেমদের জন্য কিছুই করেনি বলে মন্তব্য করেন সাধারণ সম্পাদক। বিএনপির কোন নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠায়নি, পাঠিয়েছি অপরাধী আস্তানা, অপরাধী ঠিকানা জেলখানা। এই সন্ত্রাসী, অগ্নি সন্ত্রাস, পুলিশ খুন, চিফ জাস্টিসের বাড়িতে যারা হামলা চালায় তারা কি নিরপরাধ? ডামি সরকার কারাগারকে বিরোধী দলের নেতাকর্মীদের চিরস্থায়ী ঠিকানা করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের মুক্তি দাবি করে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রীয় পেশি শক্তির জোরে বিরোধী দল দমনের কর্মসূচি চলছে জানিয়ে রিজভী বলেন, এরপরও গণতান্ত্রিক আন্দোলন সরকার থামাতে পারেনি। আওয়ামী লীগ যেন এমনই ওয়াশিং মেশিন যে এর ভিতর দিয়ে ঢুকলে লুটেরা, হরুলুটকারী, টাকা পাচারকারী, মহাদুর্নীতিবাজরা সাফ সূত্র হয়ে যান। ডামি সরকার বিরোধী দলের নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা চিরস্থায়ী করতে চাচ্ছে কারাগারকে। রাষ্ট্রীয় পেশি শক্তির জোরে চলছে বিরোধী দল দমনের কর্মসূচি। তারপরেও টলিয়ে দেওয়া যায়নি গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের দৃঢ় অঙ্গীকার। দর্শক, সংবাদ রাতে আরো থাকছে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড় রোমেল, নাজুক বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে উপকূলের মানুষ, পদক্ষেপের দাবি। যারা নকল পণ্য উৎপাদন করে আর যারা বাজারে বিক্রি করে তারা ব্যবসায়ী নয়, প্রতারক, এমন মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন। সোমবার বিএসটিআই আয়োজিত বিশ্ব মান দিবসের অনুষ্ঠানে কথা বলেন তিনি। নুরুল মজিদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি বৃদ্ধি করতে হবে, এজন্য পণ্যের সঠিক মান ও ওজন নিশ্চিত করার উপর জোর দেন তিনি। ক্যাপাসিটি বাড়াতে হবে, আমাদের ম্যান পাওয়ার বাড়াতে হবে, প্রত্যেক জেলায় বন্দর থেকে শুরু করে সব জায়গায়, যাতে স্টক অফ না হয়। আমাদের আমদানি, আমাদের রপ্তানি কোনোটাতেই যেন লোকাল প্রোডাকশন প্রত্যেকটাই আমাদের মেজার থেকে শুরু করে কোয়ালিটি প্রত্যেকটা মেনটেন্যান্সের জন্য এর বিশাল প্রয়োজনীয়তা এবং বিশাল একটি দক্ষ কর্মবাহিনীর দরকার আছে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, যা ঘূর্ণিঝড় রোমেলে পরিণত হয়ে আছড়ে পড়তে পারে বাংলাদেশ উপকূলে। এ খবরে আতঙ্ক বাড়ছে উপকূলের বাসিন্দাদের মধ্যে। বিশেষ করে দুশ্চিন্তায় পড়েছেন সাতক্ষীরা উপকূলের মানুষ, কারণ জেলার উপকূলে এখনো অরক্ষিত প্রায় 400 কিলোমিটারের বাঁধ। শরীফুল্লাহ কায়সার সুবনের তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড়ের কথা শুনলেই আতকে ওঠেন উপকূলীয় জেলা সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগরের বাসিন্দারা। ঝড় বৃষ্টিতে নদীর পানি বাড়লে বাঁধ ভেঙে শঙ্কা তৈরি হয় প্লাবনের। মে মাসে আসন্ন ঘূর্ণিঝড় রোমেল ঘিরে ঝুঁকিতে রয়েছে উপকূল জুড়ে থাকা অধিকাংশ বেড়িবাঁধ। শ্যামনগর, আশাশুনি সহ 7 উপজেলা মিলিয়ে রয়েছে 400 কিলোমিটারের বেশি দীর্ঘ মাটির বেড়িবাঁধ, যা নির্মাণ হয় 60-এর দশকে। বর্তমানে বাঁধের বেশিরভাগ স্থানই এখন নাজুক অবস্থায়। এতে যে কোনো বড় দুর্যোগে এই বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা স্থানীয়দের। আমরা বাড়ি ঘরে থাকতে পারিনি, আমরা আমাদের থাকারও জায়গা হয় না, বাসা গাছনে খুব কষ্ট করতে, রান্না খাওয়া হয় না। এখানে একটা কোনো সাইক্লোন সেন্টার নেই যে আমরা সেখানে যেয়ে উঠবো। বাঁধটা সুন্দরভাবে যেভাবে হয় সেইভাবে যেন সুন্দরভাবে হয়, এইটা আমরা চাই। আইলা, আমফান সহ অন্তত 100টির বেশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলের মানুষ এখনো পর্যন্ত পায়নি টেকসই বেড়িবাঁধ, পায়নি প্রয়োজনীয় সাইক্লোন শেল্টার। ঘূর্ণিঝড়ের মোকাবেলায় যথাযথ প্রস্তুতি নেওয়ার দাবি উপকূলবাসীর। বাঁধটার যে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, এটা যদি আশু সংস্কার খুব দ্রুত না হয় তাহলে যে কোনো মুহূর্তে আবার এই এলাকা প্লাবিত হতে পারে। একটা পরিকল্পিতভাবে
উপকূলীয় মানুষের দুর্যোগের বিরুদ্ধে দুর্যোগে সহনশীলভাবে দুর্যোগের সাথে টিকে থাকতে পারে সেই পরিকল্পনা গ্রহণ করা ছাড়া এই সাতক্ষীরার শ্যামনগর আশাশুনি বসবাস করা খুবই অনুপযুক্ত হয়ে যাবে। যদিও দুর্যোগ মোকাবেলায় যথাযথ প্রস্তুতি নেওয়ার কথা জানায় জেলা পানি উন্নয়ন বোর্ড। আলাদা করে সীমান্তবর্তী এলাকায় যে বিওপি গুলো আছে তাদের সাথেও যোগাযোগ আছে, আর আগাম ব্যবস্থা হিসেবে ঝুঁকিপূর্ণ স্পটগুলোতে যথেষ্ট পরিমাণ জিও ব্যাগ আগেই পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। 24 মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় রোমেল। পরদিন সন্ধ্যার পর তা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক দেখছেন সংবাদ রাত। মাদক মামলায় উত্তরার যুবলীগ নেতা নজমুল হাসানের 7 বছরের জেল খাটার পরিবর্তে মিরাজুল ইসলামের সাজা খাটার ঘটনায় নজমুল সহ 3 জনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন হাইকোর্ট। শাহবাগ থানায় মামলা করতে সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়। একই সাথে বাংলাদেশ পুলিশের সিআইডিকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া আদালতে আসামি উপস্থাপন করার সময় তাদের পরিচয় যাচাই বাছাইয়ের জন্য দেশের সব অধস্তন আদালতের বিচারকদের প্রতি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। স্মার্ট ফাইন্যান্সের সঙ্গে তাল মেলাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের আরও যোগ্য হয়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় লোন গ্রহণে সঠিক কাগজপত্র জমা ও সক্ষমতা বৃদ্ধির জন্য উদ্যোক্তাদের পরামর্শ দেন তিনি। উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি। উদ্যোক্তারা বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বরিশালের স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় নতুন বই। সোমবার বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে উদ্বোধন হয় এ কার্যক্রমের। বিকাশের পৃষ্ঠপোষকতায় এ জেলায় 9টি স্কুলে বই বিতরণ করা হয়। এ পর্যন্ত বিতরণ করা হয়েছে 3 লাখেরও বেশি বই। চলতি বছর এ কার্যক্রমে যুক্ত বইয়ের সংখ্যা 39,860। শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরে খুশি পৃষ্ঠপোষক এবং অতিথিরা। প্রায় 1 দশক সময় নিয়ে বিকাশ 3.5 লক্ষ বই বা তার একটু বেশি বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিয়েছে এবং এটা একটা চলমান কার্যক্রম যেটা প্রতিদিনই চলছে। দর্শক দেখছেন সংবাদ রাত।